কিছু গুরুত্বপূর্ণ নয়, ওরা ভবিষ্যতে দিশা খুঁজে পেতে চাইছেন, তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন যে কি করা দরকার। কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে তো সবই সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে, এবং সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে, কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে। কিন্তু আইনের দিক থেকে ওনাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ আছে এর আগে? এখন আমি কিছু বলবো না, সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে, নাও করতে পারে, এখানে কিছু বলা সম্ভব নয়। গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে সরকার এদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় নেই। সেটা উনি হয়তো বুঝতে পারছেন, সেরকম বলেছেন। আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমি বরং আশাবাদী থাকবো এনারা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়, অথচ তারাই হয়ে গেছেন শিকার, তাহলে সুপ্রিম কোর্ট ভাবতেও পারে, ভারতের নাগরিক তো। কিন্তু আগের বারে আপনি বলেছিলেন সরকার যদি কমিটি করে আপনি থাকতে আছেন, যদি সমস্ত সরকার সরকার তো কমিটির দিকে গেলই না। সরকার তো সেদিন শিক্ষকদের লাঠি এইসব মারলো, সেই জন্য আমরা গেলাম না তার কাছে। সরকার এখনো যদি মনে করেন করতে পারেন, কিন্তু সরকার কিছু করবেন বলে মনে হয় না। আইনগত দিক থেকে মানে কোনো সুযোগ আছে? সেই মানে রিভিউতে যাওয়া, গিয়ে আশায় বুক বেঁধে থাকা যে সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে, যদি শুনলে সেখানে অনেক কথা বলার থাকবে, তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে। যোগ্য অযোগ্য যে আলাদা করার সেই সুযোগ, যেগুলো যোগ্য অযোগ্য আলাদা এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত, তারা করতে পারত, তো তারা সেভাবে করে। কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায়। কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে। হ্যাঁ, তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে, আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো। আইনি পথে কি সুরাহা মিলতে পারে না, ওই রিভিউ অ্যাপ্লিকেশন করবে না, নতুন করে আইনি পথে কি হবে। রিভিউ অ্যাপ্লিকেশনে যদি সুপ্রিম কোর্ট মনে করে সুপ্রিম কোর্ট শুনতে পারে। রাজ্য সরকার এসএসসি যদি সদিচ্ছা থাকতো তাহলে আগে কি সম্পূর্ণ তথ্য দিয়ে এদের বাঁচানো যেত না? নিশ্চয়ই বাঁচানো যেত। জাস্টিস দিবাংশ বসাকের বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে এবং রাজ্য সরকারকে বহুবার বলেছে সম্পূর্ণ তথ্য দিতে, কিন্তু তারা ইচ্ছে করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এদের প্রতি আমি সহানুভূতিশীল। তাহলে ওসব মুখের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না। তার রাজনৈতিক ধান্দা যেটা, সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, আমার চেয়েও ভালো চেনেন, আপনারা তো অনেক কভার টভার করেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয়। বলতে বলছি গ্রুপ সিডি ক্যান্ডিডেট যাদেরকে কোর্ট টার্মিনেট করে দিল, তারপরে উনি ওদেরকে ভাতা দিচ্ছেন, এটা কি আইনের চোখে বেআইনি? সেটা আমি এক্ষুনি বলতে পারবো না, কি টাকা থেকে দিচ্ছেন, কোন ফান্ড থেকে দিচ্ছেন। যদি দেখা যায় যে সেখান থেকে দেওয়া সম্ভব তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কতদিন দেবেন তাই না, এটাও একটা প্রশ্ন। দেখা যাক কতদিন উনি দিতে পারেন এগুলো। এখন তাহলে রিভিউটার ওপরেই সবকিছু, রিভিউয়ের ওপরে সবকিছু। সরকারের কোনো রিভিউ, আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে, এনারাও সেরকম কথাই বলছিলেন যে রিভিউ করে কোনো লাভ হবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু রিভিউ করার কোনো উপায়ও নেই। মানে ওনারা আলাদা রিভিউ পিটিশনে যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। সেক্ষেত্রে ওনারা মানে কি বক্তব্যের উপর যাবেন এই সেটা ওনারা ঠিক করবেন, ওনাদের যে অ্যাডভোকেট অ্যাপিয়ার করবেন তিনি ঠিক করবেন যে কি বললে ঠিক হয়। মানে সেক্ষেত্রে আমি তো কোনো মতামত চাপিয়ে দিতে পারবো না। তো আমার মোটামুটি এই, আর তো কিছু বলার নেই। আপনি বলুন কি বলুন, কি কথা হলো? ঠিক আছে আমরা, আপনারা তো জানেন, আমরা বিজেপি, সিপিএম, কংগ্রেস সব রাজনৈতিক দলের অফিসে গিয়েছি। আমরা পথ খুঁজছি কিভাবে
এই অবস্থায় সব যোগ্যদের চাকরি বাঁচানো যায়। আমরা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর কাছেও গিয়েছিলাম, আজকে এসেছি প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি স্যারের বাড়িতে। দীর্ঘ আলোচনা হয়েছে, আপনারা সঙ্গ দিয়েছেন, আপনাদের সংগ্রামী অভিনন্দন। আমরা এখন সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারি কিনা, কিভাবে চাকরি বাঁচানো যাবে, স্যারের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব বিষয় বলার প্রয়োজন নেই, তবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না, ওএমআর এর মিরর ইমেজের কপি, সেই কপি পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবিতে রাস্তার লড়াইয়ে আমরা প্রকৃত অর্থে অনশনকারীদের পক্ষে আমরা লড়ব, বুক চিতিয়ে চোয়াল শক্ত করে লড়ব, সুপ্রিম কোর্টেও আমরা লড়ব।